আচ্ছা ভাই, আমরা জানি যে আপনার ব্যবসায়ীরা একটা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন, কিন্তু আপনারা বলছিলেন যে আপনার সিন্ডিকেটের কাছে আপনারা জিম্মি। এটা একটু জানতে চাই যে আসলে এই সিন্ডিকেটটা আসলে কি, যে বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীরা একটা সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে আছে আসলে দীর্ঘদিন থেকে, একটু জানতে চাই। যতটুকু আমরা ব্যবসায়ের ইনভেস্টিগেশন করেছি এবং প্রশাসন থেকে এবং পুরো বাংলাদেশের যে একটা মহল আছে, সংখ্যায় কম কিন্তু তাদের ভেতর এখনও দেশপ্রেম জীবিত আছে। তারা চায় দেশের সর্বস্তরের মানুষরা ভালো থাক, এবং যেহেতু একটা দেশের চালিকা শক্তির অন্যতম একটা অংশ মোবাইল মানে দেশের ব্যবসায়ীরা, এই ব্যবসায়ী গোষ্ঠী যেন ভালো থাকে, আর সেই জায়গা থেকে তারা আমাদেরকে সাহায্য করেছে। এই টোটাল ইনভেস্টিগেশন আমরা জানতে পেরেছি বাংলাদেশে 12টা ম্যানুফ্যাকচারার আছে। এই 12টার ভেতরে 9টা ম্যানুফ্যাকচার কোম্পানি যারা ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ফোন বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে, বাজারজাত করে এবং আবার রিটেল বিক্রিও করে, তারা সংঘবদ্ধ হয়ে তাদের গোপন মিটিংয়ের মাধ্যমে একাধিক তারা ফান্ডিং করে, টাকা অ্যারেঞ্জ করে তারা সিদ্ধান্ত নেয় যে এনআইএর নামে যে একটা প্রকল্প, বিগত সরকারের প্রোডাক্ট, ফ্যাসিস্ট সরকারের আমলে সেটা বা পলক আহমেদ নামে কেউ একজন ছিল আইসিটির মুখপাত্র, প্রধান ব্যক্তি, সেই প্রজেক্ট আনে। এটা আনার মাধ্যমে মোবাইল ফোন সুরক্ষিত থাকবে, ডাটা সুরক্ষিত থাকবে, ব্যবহারকারীরা তাদের তথ্য সুরক্ষিত রাখতে পারবে, এই টাইপ নানান হাবিজাবি কনসেপ্ট নিয়ে এটা বাজারে আনার পর যখন দেখতে পায় যে এটা আসলে ব্যবহারকারী বান্ধব না, তখন এটা আর ইমপ্লিমেন্ট হয় না। আমরা তো অনেক দেখেছি এরকম যে ভাই দরজা লাগা দেন না। আমরা বিগত বহু বছর ধরে বাংলাদেশে যখন যেই সরকারি ক্ষমতায় ছিল, আমরা কিন্তু দেখেছি বিভিন্ন প্রজেক্ট সামনে এনে টাকাটা কিন্তু রাজস্ব ভাণ্ডার থেকেই নেওয়া হয়। রাজস্ব ভাণ্ডারের টাকাগুলো আবার আমরা সব শ্রেণীর মানুষ দিয়ে আসি বিভিন্নভাবে। ভ্যাট ট্যাক্স, আমাদের দৈনন্দিন যে একটা চাল থেকে শুরু করে একটা সাবান পর্যন্ত কেনা, জামা কাপড় ব্যবহার করা কিনে, খাবারের শোরুম থেকে খাবার খাওয়া, ভ্রমণে যাওয়া, সেটা বাসের হোক, ট্রেনের টিকিট হোক, এরোপ্লেনের টিকিট হোক, সব কিছু থেকেই কিন্তু আমরা একটা অংশ সরকারকে দেই রাজস্ব হিসেবে। সেই রাজস্ব ভাণ্ডারে টাকা জমে সেটা থেকে বিভিন্ন কনসেপ্টের বিভিন্ন রকম প্রকল্প এনে সেগুলো থেকে টাকা খায়। 10 টাকার প্রজেক্ট দেখায় 1 টাকা 2 টাকায় কাজ সেরে 8 টাকায় খেয়ে ফেলে, এরকম কোনো কনসেপ্ট ছিল। সেই জন্য হয়তো বা এটা 21, 22, 23, 24-এ আর সামনে আনতে পারে নাই। যেই পরিমাণ টাকা দিয়ে সফটওয়্যার ইমপ্লিমেন্ট করার কথা সেটা তো আর করতে পারে না, এই টাকা তো খেয়ে ফেলছে। তো এনে যদি মনে করেন যে বিভিন্ন সমস্যা দেখা দেয় নেটওয়ার্কিংয়ের, তখন তো আরও একটা বিতর্কর ভিতরে পড়বে, গোমর কিনা ফাঁস হয়ে যায়। সেজন্য হয়তো বা পলক সাহেব এটা ক্লোজ করে দিয়েছে। এই ঘুমন্ত শয়তান আবার জাগিয়ে তুলেছে এই বছর এসে জনাব ফয়েজ আহমেদ তৈয়বের তত্ত্বাবধানে বিটিআরসি স্পেকট্রাম বিভাগ। তারপর তারা এই যে প্রজেক্ট আবার নতুন করে হাত দেয়। এটার ফান্ডিং করা হয়েছে 9টা কোম্পানি মিলে, একটা সিন্ডিকেট, তাদের 3-4 জন আছে প্রতিনিধি যারা এটা সম্পূর্ণ দেখভাল করে। তার ভিতর অন্যতম জনাব জহিরুল ইসলাম, যিনি স্মার্ট টেকনোলজিসের মালিক এবং বর্তমানে অনর বাংলাদেশের সিইও মেবি। তো পাশাপাশি ওনার সাথে আরও কিছু আছে যারা মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়াতে খুব প্রতিনিধিত্ব করে বাকিদের। আমরা অলরেডি প্রমাণ দিয়ে দিয়েছি তারা ফান্ডিং করেছে, সেই প্রমাণ আমরাই বের করে দিয়েছি আল্লাহ পাকের সহায়তায়। তারপরে বিষয় হচ্ছে আমরা আনুমানিক অক্টোবর 29 তারিখে বিটিআরসির মাধ্যমে প্রজ্ঞাপনটা পাই যে আবার এনআইআর চালু হচ্ছে। আমরা খুবই কষ্ট পাই এবং আমরা উদ্বেগ প্রকাশ করি, কারণ বাংলাদেশে মোবাইল ফোন ব্যবসার ভেতরে 30-35% অফিসিয়াল কোম্পানির শোরুমগুলো আছে যারা, তারা এই ব্যবসাটা তাদের ব্যবসার বিস্তারের পরিমাণ 30-35%, আমাদেরই হচ্ছে 65-70%। আমাদের সাথে আলাপ করলো না, আমাদেরকে জনগণ হিসেবেই গুনলো না, ব্যবসায়ীর কাতারেই ধরলো না, আমাদেরকে সাথে জিজ্ঞেস না করে তারা ঠাস করে এটা ইমপ্লিমেন্ট করে দিল। এটা নিয়ে আমরা যথেষ্ট কষ্ট পাইছি। তারপর আমরা বিটিআরসির সাথে মিটিং করি প্রজ্ঞাপনের 1-2 দিনের ভেতরেই। তখন তারা জানায় যে এনআইআরের যে বৈশিষ্ট্য সেটা জেনে আমরা দেখতে পারি এটা ব্যবসায়ী বান্ধব না। সেই বিষয়টা তারা প্রচার না করে তারা প্রচার করতেছে ব্যবসায়ীরা এনআইআরের বিপক্ষে। আসলে আমরা এনআইআরের পক্ষে। এনআইআর তো একটা প্রজেক্টের নাম, ন্যাশনাল আইডেন্টিটি ইকুইপমেন্ট রেজিস্টার। এটা তো আমাদের কারো কোনো ক্ষতির কারণ হতে পারে না। আইডেন্টিটি রেজিস্টার থাকবে, এটা যদি অপরাধ দমনে কাজে লাগানো যায় এটা যাবে, এটা যদি রাজস্ব আয়ের ক্ষেত্রে কাজে লাগানো যায় যাবে, কিন্তু এটা ব্যবহারকারী হ্যাসেলে পড়তেছে আমরা জানাইছি।
এই বিষয়ে এখন জনসম্মুখে নিয়ে আসছে মুঠোফোন ভোক্তা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও। তো ব্যবহারকারীও যদি বলে খারাপ, ব্যবসায়ীও বলে খারাপ, তার মানে এটার তো অনেক বড় একটা রিফর্ম প্রয়োজন। তারা সেই যে মনে করেন যে ফালতু ক্যাটাগরি 1 লাখ 1.5 লাখ টাকার একটা সফটওয়্যার, একটা ওয়েবসাইট, সেটাই এই এতগুলো টাকা লেনদেন হয়েছে আমরা শুনেছি, মানে 12-13 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। টোটাল প্রজেক্টের প্রাইস 30 কোটি টাকা। এরকম 30 কোটির বদলে আপনি 3 লাখ টাকা 2 লাখ টাকা দাম একটা ওয়েবসাইট দিয়ে দেবেন, সেটা দিয়ে সাফার হবে কাস্টমাররা। শত শত মানুষ সেটা কমপ্লেন করেছে সামাজিক মাধ্যমে যে তারা এটা চালুর পর থেকেই ঝামেলায় পড়তেছে। এটা তো আপনাদের ভাবা উচিত। ঝামেলা পরে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যোগাযোগ করতে যায় বিটিআরসি কর্তৃক আমাদের জানানো হয় যে এটা সম্পূর্ণ বিষয়টা মানে আইসিটির আন্ডারে তারা শুধুমাত্র ইমপ্লিমেন্ট করতেছে, তারা মানে ননির পুতুল। ভালো কথা। আমরা অনেক কাঠখড় পুড়িয়ে প্রতিবাদ করে তারপরে নজর কাড়তে সক্ষম হই। জনাব ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি সম্মানিত ব্যক্তি, ডাক ও টেলিযোগাযোগের বর্তমানে প্রধান ব্যক্তি। তার কাছে যাওয়ার পরে তার সাথে আমরা 2বার মিটিং করি। মিটিং করার পর সে কমিটমেন্ট করে, ঠিক আছে আমরা 3 মাস পিছিয়ে দিচ্ছি, আপনারা ব্যবসায়ীরা আপনি স্টকে থাকা মালগুলো বিক্রি করে দেন, এই 3 মাসের ভেতরে এনিয়ার চালু হবে না। এবং এই 3 মাসের ভেতর যদি কথার কথা এনিয়ার যে ডেটাবেসটা আছে এটা কি বলে মানে সাইলেন্টলি ওয়ার্ক করেও আপনাদের যেই ফোনগুলো বাংলাদেশের সিমের সাথে একবার কানেক্ট হয়ে যাবে সেগুলো আর কখনো বিচ্ছিন্ন হবে না, সেগুলো আর কোনো বাধা নিষেধ, কোনো দায়ভার, কোনো মানে কোনো এটা মানে কি বলে এটাকে মানে সম্পূর্ণ মুক্তভাবে ব্যবহার করতে পারবেন। এটার কোনো দায়বদ্ধতা, কোনো পিছুটান থাকবে না। আমরা এনশিওর করি, সেই প্রমাণ আমাদের কাছে আছে। তারপরে উনি জবান দিয়ে মার্চ মাসের 16 তারিখের বদলে ডিসেম্বর 12 তারিখ, তো মানে ডিসেম্বর লাস্ট ডে যেটা ছিল সেই দিন রাত 12টার পরে এনিআর চালু করে দেয়। বিভিন্ন মানুষের ফোনে মেসেজ যায় আপনার ফোনটা অন্য নামে রেজিস্টার করা, আগে রেজিস্টার করুন। বিভিন্ন মানুষের ফোনে মেসেজ যায় অফিসিয়াল ফোনে আপনার ফোনটা ডেটাবেজে পাচ্ছি না, বিভিন্ন আনঅফিসিয়াল ফোন ডেটাবেজে দেখাচ্ছে। তারপরে অনেকে অ্যাকাউন্ট খুলে বিটিআরসির সেই এনআইআরের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলে দেখতেছে এক একজনের এনআইডি কার্ডে 500, 1000, 2000, 3000, 4000 পর্যন্ত আইএমইআই নাম্বার রেজিস্টার করা। এবং সেই আইএমইআই নাম্বারগুলো আমরা ইনভেস্টিগেশন করে জানতে পারি সেগুলো যারা এই যে অফিসিয়াল বলতেছে সেই মাফিয়া সিন্ডিকেটেরই নিজস্ব ফোনের আইএমইআই নাম্বার। তারা আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আমাদের এক একজনের এনআইডি কার্ডের পেছনে শত শত ফোন রেজিস্টার করে নিবন্ধিত করে রেখে দিছে, যাতে এখান থেকে ট্যাক্স সেভ করতে পারে। তারা আমাদেরকে ফ্রেমিং করা হচ্ছে আমরা প্রবলেম। আমরা প্রতিবাদ করেছি রাস্তায় দাঁড়িয়ে, মানে অবস্থান কর্মসূচি আমরা করেছি, মানববন্ধন আমরা করেছি, বিভিন্ন 2-1টা রাস্তার মোড়ে ব্লকেজ করেছি। সেই ব্লকেজ করে আমরা সর্বসাধারণের মানে আমাদের পক্ষে সবাই কথা বলেছে, মতামত দিয়েছে, সবাই আমাদের পক্ষে, সর্বশ্রেণীর মানুষ। তারপর 1 তারিখে যখন এনিআর চালু হয়ে গেল আমরা তো নিশ্চিন্তে ঘুমাচ্ছি, ব্যবসা বাণিজ্য আমরা করছি, আমাদের তো সময় দিয়েছে। কে দিয়েছে? ফয়েজ আহমেদ তৈয়ব। আমাদের নিশ্চিন্তে থাকা উচিত। এরপরে আমরা যখন নিশ্চিন্তে বেচাকেনা করছি 1 তারিখ সকালে খবর পেলাম এনিআর চালু হয়ে গেছে। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বিক্রি করা ফোন 2 বছর 2.5 বছর আগে বিক্রি করেছি, কাস্টমার ফোন দিয়ে বলছে ডেটাবেজে নাই, ফোন দিয়ে বলছে নেটওয়ার্ক পাচ্ছে না। এইরকম এমন একটা মানে ম্যাসাকার একটা অবস্থা। আমরা টেনশনে পড়ে দৌড়ে সাহায্য চাইতে যাই দুপুর 12টা 12:30টায় বিটিআরসির কাছে। বিটিআরসিতে যাওয়ার পরে ওখানে আমরা 3-4 ঘন্টা অপেক্ষা করি, কেউ আমাদের সাথে কথা বলতে রাজি না। এমন একটা কাজ করছে যেন সে কোনো অপরাধ করে ফেসে গেছে, আমাদের সাথে এমন একটা আচরণ করছিল তারা। তারপর বাইরে থেকে উটকো লোকজন ইটা মারে, বড় বড় সাইজের মানে ভাঙা ইট, সেগুলো তাদের গ্লাসে মারে। কিছু গ্লাস ভেঙে যায়, আনুমানিক 10-15টা হতে পারে, সেটা আমরা জানি না। আমরা তাদের ভাঙচুর দেখে দৌড়ে ওখান থেকে সরে যাই। আমাদের যারা এই বিষয়টার সাথে জড়িত না, সাধারণ ব্যবসায়ী কিছু লোক খেয়াল করে নাই বা দুশ্চিন্তা করে নাই, যেহেতু আমরা এর সাথে জড়িত না আমাদের কী ভয়, তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আশেপাশে বিটিআরসির আশেপাশে আপনারা দেখে থাকবেন গলিতে অনেক খাবারের দোকান, ওখানে খাবার খাচ্ছিল, চটপটি খাচ্ছিল, চা খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল। ওখানে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক তারা আটক হয় এবং আটক করার প্রক্রিয়াটা খুবই জঘন্য। তাদেরকে যখনই পায় হঠাৎ করে ধরে তাদের সবার ফোন চেক করে, ফোন চেক করে গ্যালারি ওপেন করতে বলে, ফোন আনলক করে, কি একটা অবস্থা, আনলক করে যখন দেখে গ্যালারিতে ওই যে ইটে মানে যখন আর কি ইট পাটকেল ছুটছিল সেটার ভিডিও বা ইমেজ আছে, সেটা দিয়ে তাদেরকে ধরে। আপনি উৎসুক জনতা, ওখানে কেউ আপনাকে মারতেছে। এখন আমাদের একটা কমন সেন্স কমে যাওয়ার কারণে আমরা কিন্তু মানে উৎসাহর ঠেলায় অনেক সময় ফোন বের করে ছবি তুলে ফেলি, ভিডিও করে ফেলি। সেটা কেমনি অপরাধ হয়? ভিডিওতে তো সেই ব্যক্তিগুলো নাই। তাদেরকে দিয়ে দিয়েছে বিটিআরসির ভবন ভাঙলার এবং রাষ্ট্রদ্রোহী কোনো একটা মামলা, যে মামলা থেকে আমরা জামিন পাচ্ছি না। এটা গেল 1 তারিখের ঘটনা। 3-4 তারিখে এদেরকে ধরে নিল বলে আমরা পরিবার নিয়ে এবার রাস্তায় নামছি যে আমাদের সাথে এত অন্যায়ের মাত্রা এত বেশি হয়ে গেছে, আমরা নিরুপায়, আমরা সবার কাছে সাহায্য চাই বলে আমরা রাস্তায় নামছি। আমাদের স্ত্রী ছিল, সন্তান ছিল, আমাদেরকে বেড়ধর পিটানো হয়েছে। প্রশাসন কোন কালো হাতের ক্ষমতায় আমাদের সাথে এত জঘন্য আচরণ করলো এটা আমাদের জানা নাই। মনে হয় না এই ইন্টারিম সরকার আসার পরে সেই প্রাথমিক
বিশ্ববিদ্যালয়ের যে টিচাররা তাদের যে একটা প্রতিবাদ করেছিল কোনো একটা বিষয় আমার মনে নাই, তাদের এবং আমাদের ছাড়া এরকম জঘন্য আচরণ করেছে। এই আচরণের পেছনে অবশ্যই কোনো কালো হাত আছে, কোনো উপরমহলের প্রেশার আছে যে তাদেরকে যে কোনোভাবে হোক দমন নিপীড়ন করে তাদের গলা বন্ধ মানে তাদের কথা বলা বন্ধ করতে হবে। তো সেই দিন আমাদেরকে এখান থেকে আরও 11 জনকে ধরে নেয়, যেখানে আমরা পরিবার স্ত্রী সহ এসেছি। বাচ্চার সামনে বাবাকে ধরে নিয়ে যায়, স্ত্রীর সামনে স্বামীকে ধরে নিয়ে যায়, নিয়ে আরও 11 জনকে সেই আগের মামলাতে তারা দিয়ে দেয়। ইনসিডেন্ট হয়েছে কারণ বাজারে, কিভাবে আপনি বিটিআরসির মামলা দিতে পারেন সন্দেহজনক বলে, এরকম চক্রান্ত চলতেছে। আমরা যখন জামিনের জন্য কথা বলতেছি, আইনজীবীর স্পষ্ট করে বলতেছে উপর মহল থেকে চাপ আছে, আপনাদের এই লোকগুলো ছাড়া যাবে না। একদম সেই জঘন্য যুগে আমরা আছি, যেই যুগ পার করার জন্য হাজার হাজার ছাত্ররা, সাধারণ জনতা জান দিয়েছিল। এই যাদের সিন্ডিকেট বলে আমরা আখ্যায়িত করছি, তাদের প্রতিনিধির ভিতরে অন্যতম হচ্ছে অনর বাংলাদেশের জহিরুল ইসলাম এবং তার ভাই মাজহারুল ইসলাম। তারা দুইজনই বিগত সরকার আমলে বেশ প্রভাবশালী ছিল এবং তাদের পদ পদবি ছিল, এবং এখনও সেই পদ পদবি না থাকলে কী হবে, তাদের প্রভাব, তাদের টাকা, তাদের সম্পত্তি আরও 3 গুণ বেড়ে গেছে। তাদের রামপুরাতে সরাসরি ছাত্র হত্যার মামলার আসামি হওয়া সত্ত্বেও সেই কাগজের নথি আমরা বের করে দিয়েছি, ব্যবসায়ীরা নিজের খেয়ে এত পরিশ্রম করেও এখনও প্রশাসন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই। হত্যার মামলায় যার হাত রক্তে রঞ্জিত, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয় নাই, তাকে দুদক থেকে তলব করে নাই। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমরা সব স্তরের মানুষের কাছে জানাতে চাই, এই নিয়ে একটা চক্রান্ত, এই চক্রান্ত খোলাসা করে এটা একদম সংশোধন করে, সহজ করে, ব্যবসায়ী বান্ধব করে এটা নতুন করে চালু করা হোক। আমাদের ব্যবসায়ীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদের সাথে এরকম দমন নিপীড়ন বন্ধ করা হোক। রাতে আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের বাসায় পুলিশ গিয়ে খুঁজে এই দমন নিপীড়ন, এই অন্যায়ের একটা বিচার হোক। যেই মহল ন্যায়ের কথা বলে, যেই মহল এখনও দুর্নীতিতে ভেসে যায় নাই, তাদের কাছে যেন এই মেসেজ পৌঁছায়, তারা যেন আমাদেরকে সমাধান করে দেয়। এবং আমদানি নীতির অনেক জটিলতা আছে, সেটা এনবিআরের সাথে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বসে, বিটিআরসির সাথে বসে এগুলো আপনারা খোঁজ নিয়ে, যারা এই দেশটা আপনারা চালান, যারা মনে করেন আপনারা জনবান্ধব, যারা মনে করেন আপনারা এই দেশটার একটা জনগোষ্ঠীকে এভাবে হত্যা করতে চান না, শেষ করে দিয়ে চান না, দেশটার যদি আসলে আপনাদের ভিতরে ন্যূনতম দেশপ্রেম থাকে, এই আমদানি নীতিগুলো সঠিক করে ট্যাক্সের মাত্রাটা কমিয়ে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেন। এই নিয়ে পাইলট প্রোগ্রাম দিয়ে অন্ততপক্ষে 6 মাস 1 বছর পিছিয়ে কীভাবে এটা জনবান্ধব হয়, ব্যবহারকারী সহজে বুঝতে পারে, সেটা করে তারপর এটা পুরোপুরি আপনারা ইমপ্লিমেন্ট করুন। তাহলেই দেশের পরিস্থিতি নষ্ট হবে না। আমরা অনেক তীব্র আন্দোলন করতে পারি, আমরা দমিয়ে রেখেছি কারণ সামনে নির্বাচন, আমরা দেশের জনগণ, আমরাও শান্তিপ্রিয় একটা নির্বাচন চাই। আমরাও চাই আমাদের কপালে কখনো একটা ভালো সরকার আসুক। সেই জন্য আমরা এগুলো এত নির্যাতন হওয়ার পরেও আমরা রাস্তা থেকে সরে যাওয়া, নতুন করে পরিকল্পনা করা, সামাজিক মাধ্যমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে যাচ্ছি। আমরা দেখলাম যে আপনারা যখন আন্দোলন করলেন, পুলিশ আপনাদের উপরে লাঠিচার্জ করলো, রণক্ষেত্র পরিণত হয়েছিল কিন্তু এই কারণ বাজার এলাকা। আসলে এই যে সেদিনকার ঘটনাটা আসলে আমরা দেখলাম খুবই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বাচ্চাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, বাবাকে টেনে নিয়ে যাচ্ছে বাচ্চা তার কোলে। এই যে হৃদয় বিদারক দৃশ্যগুলো আসলে খুব অনেকের মনে সেটা নাড়া দিয়েছে। আসলে কি বলবেন? আমরা যেদিন ওই যে বিটিআরসির মিথ্যা মামলার জন্য আমাদের ব্যবসায়ীদেরকে ধরে নিয়ে গেল 45 জন, সেটার ব্যাপারে প্রতিবাদ করব, সেদিন আমরা আগাম সর্বস্তরে মানুষকে ওপেন জানিয়ে দিয়েছি আমরা কালকে পরিমাণ নিয়ে আসব। তা আমরা ওপেন জানানোর পর এত পরিমাণ পুলিশ আনা, লাঠিয়াল বাহিনী আনার তো কোনো লজিক নাই। হ্যাঁ, তারা তো জানতো আমরা পরিবার নিয়ে আসবো। তো এই যে জানার পরে আমাদেরকে মারলো, খুবই নৃশংসভাবে পিটালো, অনেক মানুষ জখম হয়েছে। একটা ছেলের বুকে রাবার বুলেট তারা এত কাছ থেকে মেরেছে, তার ফুসফুসের কাছে বুলেট চলে গিয়েছিল, অনেক রক্তক্ষরণ হয়েছে। হায়াত ছিল, আল্লাহ তাকে বাঁচিয়েছে, না হলে এটা সম্পূর্ণ একটা মার্ডার কেসের দিকে যাইতো। আমরা সেটা নিয়েও কিন্তু কারো বিরুদ্ধে মামলা করতে পারতাম, প্রশাসনের পুলিশদের বিরুদ্ধে। আমরা তেমন কিছু করিনি, কারণ আমরা এখনও চাই আপনারা আমাদেরকে বুঝতে চেষ্টা করুন যে আমরা অবহেলার শিকার, একটা চক্রান্তের শিকার। আপনারা সামনে আসবেন, আপনারা সবাই সর্বস্তরের মানুষ আমাদের কাছ থেকে ফোন কিনে ব্যবহার করেন, আপনারাই তো আমাদের কাস্টমার, আপনারা কেন বুঝবেন না? সেই দিনের এই যে মারামারি যা হয়েছে, সে আমাদেরকে মেরেছে, এটা সম্পূর্ণ চক্রান্ত। তারা লিখেছে আমরা ইট মেরেছি, আমরা পুলিশের লাঠি কেটে নিতে চেয়েছি, কিচ্ছু করে নেই। আমারই তো ভিডিও আপনারা দেখতে পাবেন, আমার বোন, আমার স্ত্রী, আমার ভাবি সবাই আমাকে ঘিরে রেখেছিল যাতে আমাকে তারা না মারে। তা আমাকেও তারা প্রচুর মেরেছে। আমরা আবার সামনে এসেছি, আমাদের সাথে অন্যায় হচ্ছে, এই চক্রান্তর মুখোশ আপনারা উন্মোচন করে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিকে বাঁচান। এই ইন্ডাস্ট্রির সাথে 25 লক্ষ মানুষ জড়িত, তাদেরকে রাস্তায় ফেলে দিবেন না। তাদের কর্মসংস্থান তারা নিজেরা করে নিয়েছে, আপনারা কেউ করে দেন নাই। আচ্ছা, আপনারা তো এখন এই গ্রেপ্তার আতঙ্কে আছেন, আসলে বাসায় ঘুমাতে পারছেন না, গ্রেপ্তার প্রতিনিয়তই। আর এই যে একটা আতঙ্ক নিয়ে আছেন, ব্যবসা করে খাচ্ছেন, সেই জায়গায় যদি এই ধরনের সিচুয়েশনে আপনাদের পড়তে হয়, আসলে
সেই জায়গা থেকে কি বলবেন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই ধরনের? আমরা ব্যবসায়ীরা অনেক ভয় আছি, আমরা ভীত সন্তুষ্ট। আমাদের অনেক ব্যবসায়ীদেরকে, যাদের প্রতিষ্ঠান কিছুটা পপুলার, তাদের বাসায় বাসায় গিয়ে ডিবি পরিচয় দিয়ে বাসা থেকে তুলে আনা হয় এবং মিথ্যা মামলার দেওয়ার চেষ্টা, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, লাঠিচার্জ করা হয়, মারা হয়, নানা রকমভাবে আমাদের টর্চার করা হচ্ছে। এটাও তো সেই আগের আমলে আমরা যেগুলো দেখে এসেছি, 17 বছর আমরা একটা স্বৈরশাসকের হাতে বন্দী ছিলাম, সেরকমই একটা আচরণ। এটার থেকেও আমরা প্রতিকার চাই। আমার একটা পড়া কাম আছে।